ডিসেম্বর বাংলাদেশীদের জন্য এক মহা গুরুত্বপূর্ণ মাস। ইতিহাসের আঁকে বাঁকে আমরা নানান সময় নানান দেশ এবং গোষ্ঠীর অধীনে পরাধীন ছিলাম। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমরা পূর্ণ মুক্তি পাই 1971 সালের 16 ডিসেম্বর। যদিও এই পূর্ণ মুক্তির ব্যাপারটা নিয়ে কেউ কেউ এখনো প্রশ্ন উত্থাপন করেন, তারপরেও লম্বা সময়ের এই পরাধীনতার অবসান ঘটে এক রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে, যে সংঘাতে লক্ষ লক্ষ মানুষের জীবন নাশের ঘটনা ঘটে, আঘাতপ্রাপ্ত হয় এই ভূখণ্ডের প্রতিটি প্রান্ত। কিন্তু এত কিছুর বিনিময়ে অর্জিত এই বিজয়কে যখন আমরা আমাদের একান্ত বিজয় হিসেবে উদযাপন করতে যাই, তখন এই দিনটিকে পাশের দেশ ভারত উদযাপন করে তাদের সেনাবাহিনীর বিজয় হিসেবে। বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দিতে চায় যে 1971 সালের ওই সংঘাতটা আসলে ভারত পাকিস্তান সংঘাত ছিল, যে সংঘাতে ভারত জয় লাভ করেছে আর এর মধ্য দিয়ে বাংলাদেশ নামক নতুন একটি দেশের জন্ম হয়েছে। হ্যাঁ, ভারত 1971 সালের সংঘাতে বাংলাদেশকে পর্যাপ্ত সহায়তা করেছে, কিন্তু এই সহায়তার লেভেলটা আসলে কতটা ছিল যেটার জন্য এই সংঘাতটাকে তারা টোটালি নিজেদের বলে দাবি করে। তো কোন সময়ের প্রেক্ষাপটে ভারত আমাদের সংঘাতে এসে যোগ দেয় এবং এই যোগদানের পেছনের কারণগুলো কি কি ছিল, আর যুদ্ধ শেষ করতে ভারতীয় বাহিনীর ভূমিকা আসলে কতটুকু ছিল, চলেন এই পুরো ব্যাপারগুলো আজকে ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। রেফারেন্স হিসেবে আমার নিজস্ব পড়াশোনার পাশাপাশি এমন একজনের বই থেকে তথ্য কোট করব, যিনি 1971 সালের ওই সংকটকালীন সময়ে স্বাধীনতার পক্ষে সক্রিয় ছিলেন। মার্চ মাসেই প্রথম জনসম্মুখে স্বাধীনতার ইশতেহার পাঠ করা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়কার ছাত্রলীগের নেতা ছিলেন, কিন্তু 1975 সালে শেখ মুজিবের বাকশালের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সর্বশেষ শেখ হাসিনার 17 বছরের শাসনের সময় হাসিনাকে সরাসরি ফ্যাসিস্ট বলেছেন তিনি নূরে আলম সিদ্দিকী। কিছুদিনের মধ্যে তার আত্মজীবনী আমার গেছে যে দিন প্রকাশিত হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমার নিজের পড়াশোনা করে বের করা তথ্যের সাথে সেই বই থেকেও বহু তথ্য এবং ঘটনা শেয়ার করতে যাচ্ছি। তো চলেন মূল আলোচনায় ঢুকি। তো প্রথমেই একটা বিষয় খেয়াল করেন, পাকিস্তানের সাথে কিন্তু আমাদের সম্মুখ লড়াইটা শুরু হয়েছে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে, কিন্তু ভারত তার বাহিনীকে সরাসরি মাঠে নামায় ডিসেম্বরের 3 তারিখ, আর আমাদের মুক্তি বাহিনীর সাথে মিলে যৌথ বাহিনী গঠন করেছে নভেম্বরের 21 তারিখ। তার মানে প্রথম দিকের পুরো 8 মাস কিন্তু লড়াইটা আমরাই করেছি। যাই হোক, ভারত আমাদের কতটুকু হেল্প করেছে তা একটু পরেই আলোচনা করব। তার আগে মার্চের সেই উত্তাল সময়ের কিছু ঘটনার বর্ণনা দেই। দেখেন, নানান ক্ষেত্রে বৈষম্যকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে আমাদের লড়াইয়ের শুরুটা অনেক আগে শুরু হলেও এর ক্লাইম্যাক্সটা ঘটে আসলে 1971 সালের মার্চ মাসে। এর আগে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল একসাথে আন্দোলন করে পাকিস্তানের সামরিক শাসনের অবসান ঘটায় এবং 1970 সালে নির্বাচন আদায় করে নেয়, আর সেই নির্বাচনে জয়লাভ করে তৎকালীন আওয়ামী লীগ। এইটাই ছিল পাকিস্তান প্রতিষ্ঠার 24 বছরে প্রথম কোনো জাতীয় নির্বাচন, আর এই নির্বাচনের ফলাফল মেনে ক্ষমতা হস্তান্তর করতেই বেঁধে যায় নানান ঝামেলা। পশ্চিম পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর নিয়ে টালবাহানা শুরু করে দেয়। নানান ঘটনার মধ্য দিয়ে 3রা মার্চ 1971 সালে ক্ষমতা হস্তান্তরের জন্য অধিবেশন কল করা হয়, কিন্তু 1 মার্চ হুট করেই সেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে দেওয়া হয়। এরপরেই শুরু হয় ঝামেলা। একটা বিশাল পরিমাণ সচেতন জনগণ বুঝে গিয়েছিল যে পাকিস্তান সরকার আসলে ক্ষমতা হস্তান্তর করবে না, তাই বিপ্লবের মাধ্যমেই স্বাধীনতা অর্জনের পথে হাঁটতে হবে। কিন্তু সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা আনতে হলে তো দেশের সকল মানুষকে এক ছাতার নিচে আনতে হয়, প্রতিটি মানুষকে জানাতে হয় যে আমরা আসলে কি চাই। যেহেতু বারবার নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরের ইস্যুটাই সামনে আসতেছে, তাই স্বাধীনতার ব্যাপারটা প্রত্যক্ষভাবে তখনও আসতেছিল না। কিন্তু প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথাটা সামনে না আনতে পারলে তো দেশের আপামর জনগণকে এক করা যাবে না। স্বাধীনতার মতো একটা কঠিন একটা বিষয়কে তো নিজেদের করে নেওয়া সম্ভব হবে না। তাই সেই সময় স্বাধীনতার কথাটাকে জনগণের কানের মধ্যে প্রবেশ করাতে এবং সারা দেশের মানুষকে স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ করতে গঠিত হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ। খেয়াল করে দেখেন, এই সংগঠনের নামের মধ্যেই স্বাধীনতার কথাটা কিন্তু বলা আছে। তো এই সংগঠনের শুরুটাও কিন্তু নাটকে। 1 মার্চ ইয়াহিয়া খানের ঘোষণার পর পল্টনের ময়দানে জমায়েত হচ্ছিল বিক্ষুব্ধ জনতা, আর সেই পল্টনের ময়দানে গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, যার আহ্বায়ক ছিলেন নূরে আলম সিদ্দিকী। তবে আসল ঘটনা ঘটে 3 মার্চ। 2রা মার্চ পূর্ব ঘোষণা দেওয়া হয় যে 3 তারিখ পল্টনের ময়দানে এক বিশাল জনসভা হবে, আর সেই জনসভায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে স্বাধীনতার ইশতেহার প্রকাশ করা হয়। বক্তব্যে, আচরণে, স্লোগানে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারটায় আওয়াজ তোলা হয়, যা পত্রপত্রিকার মাধ্যমে দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। এরকম উত্তাল সময়ে দেশের আপামর মানুষকে স্বাধীনতা সংগ্রামের দিকে নিয়ে আসার জন্য এই 3 মার্চের জনসভাটা
খুবই দারুণ ভূমিকা পালন করেছিল, যার ফলে দেশের মানুষ স্বাধিকার আন্দোলন থেকে ধীরে ধীরে স্বাধীনতা আন্দোলনের দিকে একত্রিত হতে শুরু করে। আর সেই ইচ্ছায় আরো মোটিভেশন নিয়ে আসে 7ই মার্চে শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের পূর্বে তৎকালীন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেকেই চাচ্ছিলেন যে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক, যা হবার এখনই শুরু হোক। কিন্তু শেখ মুজিব সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেননি, পরোক্ষভাবে দেশের মানুষকে প্রস্তুত থাকতে বলেন। এই যে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, তাদের কার্যক্রম, শেখ মুজিবের ভাষণ, এইসব দেখে পাকিস্তান সরকার ততক্ষণে কিন্তু বুঝে গেছে যে বাংলাদেশ স্বাধীনতার পথে হাঁটতে শুরু করেছে। আর এরই মধ্যে ঢাকায় সর্বাত্মক হরতাল এবং অবরোধে সবকিছু অচল হয়ে গেছে। পরিস্থিতি এতটাই বাজে হয়ে উঠেছে যে পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক নেতারাও বলা বলি শুরু করেছে যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শেখ মুজিবের হাতে ক্ষমতা দেওয়া ছাড়া উপায় নাই। কিন্তু সরকার সেই পথে হাঁটছিল না। সংকট সমাধানে ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং আলোচনার নামে কালক্ষেপণ করে ঢাকায় অস্ত্র এবং সেনাবাহিনী নিয়ে আসতে থাকে তারা, এবং প্রস্তুত হতে থাকে যে কোনো সময় চূড়ান্ত আঘাত শুরু করার। তবে এর মধ্যেই ইয়াহিয়া খান, শেখ মুজিব এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে আলোচনাও চলতে থাকে। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দুইটা অঞ্চলের একটা অভিন্ন দেশ। এখানে নির্বাচনে এমন ফলাফল হয়েছে যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাংলাদেশ অংশের কেউ পশ্চিম পাকিস্তানের কাউকে চায় না, আর পশ্চিম পাকিস্তানের কেউ বাংলাদেশ অংশের কাউকেও চায় না। এরকম অবস্থায় কি করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনার সমাধান তো আসছিলই না, বরং পরিস্থিতি আরো বেশি ঘোলা হচ্ছিল। আর এই ঘোলা পরিস্থিতিটাকে আরো বেশি উত্তাল করে তুলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আরেকটি দুর্দান্ত কার্যক্রম। পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই প্রতি বছর 23 মার্চকে পাকিস্তান দিবস হিসেবে পালন করা হতো এবং সর্বত্র পাকিস্তানের পতাকা উত্তোলন করা হতো। সামরিক প্যারেডের মাধ্যমে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করা হতো। আর সেই 23 মার্চ দিনটাকে বাংলাদেশের সর্বত্র স্বাধীন বাংলার পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেয় ছাত্র সংগ্রাম পরিষদ। শুধু স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন না, প্যারেডের মাধ্যমে স্বাধীন বাংলার পতাকাকে সম্মান প্রদর্শনের ব্যাপারটাও রাখা হয়। মানে পুরোপুরি পাকিস্তান সরকারকে বুঝিয়ে দেওয়া যে আমরা যে কোনো মূল্যে স্বাধীনতা চাই। আর 23 তারিখ সেই ঘটনাগুলোই ঘটে। সারা বাংলায় পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের মানচিত্রে খচিত স্বাধীন পতাকা উত্তোলিত হয়। অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি মানুষের বাড়িতে বাড়িতে এদিন লাল সবুজের পতাকা উড়েছে। শুধু ব্যতিক্রম ছিল মুহাম্মদপুরের অবাঙালি অধ্যুষিত এলাকা। তার মানে আলোচনা এবং কার্যক্রমের মাধ্যমে শুধু পাকিস্তান সরকারকে না, দেশের আপামর মানুষকেও মেসেজ দেওয়া হয়ে গেছে যে বাংলাদেশের স্বাধীনতা দরকার, আমাদের সংগ্রাম মূলত স্বাধীনতার জন্য। তো এমন অবস্থা থেকে পাকিস্তান সরকার ভাবলো যে গণহারে মানুষের জীবন নাশ করতে শুরু করলে হয়তো মানুষ ভয় পেয়ে এই সংগ্রাম থেকে সরে আসবে। আর এই কারণে 25 মার্চ রাত থেকেই পাকিস্তান সেনাবাহিনী ঢাকার বুকে তাণ্ডব শুরু করে। শুরুর কয়েকদিন আসলে বোঝা যাচ্ছিল না যে কি হবে। পাক বাহিনীর হামলার ভয়ে কি সবাই চুপসে যাবে? ওই সময়ের ছাত্র নেতারাও এইটা নিয়ে চিন্তা করছিলেন যে মানুষের কাছে তো স্বাধীনতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, এখন কি সেই বার্তা আসলেই কাজে লাগবে, নাকি সামরিক বাহিনীর বন্দুকের সামনে গিয়ে বাঙালি মনের জোর নিয়ে দাঁড়াতেই পারবে না? কিন্তু সময় যতই যাচ্ছিল মানুষ ধীরে ধীরে সংঘবদ্ধ হচ্ছিল। আর এই সংঘবদ্ধতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান সেনাবাহিনীর বিদ্রোহী বাঙালি সেনারা। মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন তখন মানুষ ভাবলো, ইয়েস, আমরা একা না এবং আমরা একদম নিরস্ত্রও না, আমাদের সাথে সামরিক বাহিনীর অস্ত্রধারী কিছু মানুষও আছে। এবং এইটা যে আসলেই স্বাধীনতার সংগ্রাম সেইটা আরো স্পষ্ট হয়ে উঠল। সেই সুযোগে এই স্বাধীনতার যুদ্ধটাকে গুছিয়ে এবং সুন্দর উপায়ে পরিচালনার উদ্যোগ নিলেন তাজউদ্দিন আহমেদ। চিন্তা চেতনা এবং রাজনৈতিক বুদ্ধিতে তাজউদ্দিন আহমেদ ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি বুঝতে পারেন যে বিচ্ছিন্নভাবে আমাদের প্রতিরোধ আসলে খুব একটা কাজে লাগবে না এবং এইটাকে সহজেই পাকিস্তান সরকার বিচ্ছিন্নতাবাদী বলে বিশ্বে প্রতিষ্ঠিত করে ফেলবে। তাই যেহেতু 1970 সালের নির্বাচনে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই সেই নির্বাচিত মানুষজনকে নিয়ে একটা সরকার গঠন করতে হবে, কারণ সরকার গঠনের সেই অধিকার তখন বাংলাদেশের মানুষের ছিল। এবং এপ্রিলের শুরুর দিকে তাজউদ্দিন আহমেদ একটা সরকার গঠনের কাজ শুরু করেন। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই সরকার গঠনের উদ্যোগ নেওয়ার পূর্বেই কিন্তু তাজউদ্দিন আহমেদ ভারতের ওই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করেন এবং ইন্দিরা গান্ধী নতুন সরকার গঠনের প্রতি সম্মতি প্রদান করেন। পাশের একটা বৃহৎ রাষ্ট্র নতুন গঠিত সরকারের উপর সমর্থন দিচ্ছে, এইটা তাজউদ্দিনের কাছে একটা বিশাল শক্তি হিসেবে ধরা দেয়। এরপর সরকার গঠনের কাজ শুরু হয়। এতে করে দুইটা জিনিস ঘটে। এক, দেশের মানুষ স্বাধীনতার জন্য লড়াই শুরু করেছে, এরা স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজেদেরকে স্বাধীন বলে দাবি করেছে, আবার এদের একটা নিজস্ব সরকারও আছে। আর এই ব্যাপারগুলো একসাথে করে ইজিলি বিশ্বের কাছে সহায়তার জন্য আবেদন করা যায়। তখন বিশ্বের অন্যান্য সরকারও সহায়তা করতে আগ্রহী হয়, কারণ তারা দেখে যে তারা অন্য একটা দেশের সরকারকে সহায়তা করতেছে, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে না।
তো এরপর 10 এপ্রিল সরকার গঠিত হলো, 17 এপ্রিল সেই সরকার শপথ নিল। এরপর এই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে স্বাধীনতা যুদ্ধের একটা সুন্দর স্ট্র্যাটেজি সাজানো হলো। কিন্তু এই পথটা এতটাও সহজ ছিল না। ছাত্রলীগের নেতাকর্মীরা যুদ্ধে এই করেছে সেই করেছে বলে ব্যাপক প্রচার প্রচারণা চলে, কিন্তু 1971 সালে ছাত্রলীগের একটা বড় অংশ আসলে কি করেছে তা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক এবং ওই সময়ের ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর মুখ থেকেই শুনি চলেন। তার বইয়ে তিনি লিখেছেন, স্বাধীনতা সংগ্রাম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাজউদ্দিন আহমেদ সরকার গঠনের সিদ্ধান্ত নিলে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খানের মতো অনেক নেতারা তাদের সমর্থনই দেয়নি। তারা তাজউদ্দিন আহমেদকে মানতেই চাচ্ছিল না। শেষ পর্যন্ত কিছুটা সমর্থন দিলেও তারা ভারতীয় গোয়েন্দা বাহিনীর সহায়তায় ছাত্রলীগের কতিপয় কর্মীদেরকে নিয়ে একটা আলাদা বাহিনী গঠন করে, যার নাম মুজিব বাহিনী। কিন্তু নূরে আলম সিদ্দিকীর মতে এই বাহিনীর কোনো সম্মুখ লড়াই বা অভিযানের কথা কখনো জানা যায়নি, বরং তারা অপেক্ষা করতেছিল যে তাজউদ্দিন আহমেদের সরকার কোনোভাবে ফেল করলে তারা নিজেরা আরেকটা বিপ্লবী সরকার গঠন করবে। কিন্তু ভাগ্য ভালো, সেই পর্যন্ত যেতে হয় নাই। তবে 1971 সালে প্রশিক্ষণ নিয়ে মুজিব বাহিনী গঠিত হলেও পাকিস্তানের বিপক্ষে তারা খুব একটা কিছু করেনি, কিন্তু তাদের সেই প্রশিক্ষণ তারা কাজে লাগিয়েছে স্বাধীন বাংলাদেশের মানুষের উপর। স্বাধীনতার পর দেশের ভঙ্গুর ওই পরিস্থিতিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ওই মুজিব বাহিনী। দেশের ভেতরে বিশৃঙ্খলা এবং নৈরাজ্য সৃষ্টি করতে স্বাধীনতা পরবর্তী সময়ে যেই গণবাহিনী গড়ে উঠেছিল তার বেশিরভাগই ছিল ওই মুজিব বাহিনীর উত্তরাধিকার। কিন্তু ইতিহাসের কি নির্মম বাস্তবতা, যারা ওই সময় তাজউদ্দিনের সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছিল, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা নৈরাজ্য তৈরি করেছিল, তারাই পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়। আর যেই অংশটা ছাত্র সংগ্রাম পরিষদের অংশ হয়ে প্রবাসী সরকারের পক্ষে ছিল এবং সেইভাবে কাজ করেছে, তারা পরবর্তী বাংলাদেশে সেইভাবে কখনোই ফোকাসে আসেনি। যাই হোক, অস্থায়ী সরকারের উদ্যোগে দেশকে 11টি সেক্টরে ভাগ করা হলো। পাকিস্তান সেনাবাহিনী থেকে বেরিয়ে আসা বাঙালি অফিসারদেরকে নিয়ে সাজানো হলো ব্রিগেড ফোর্স। এই পুরো ব্যাপারগুলোতে কাজ করেছে তাজউদ্দিন আহমেদ। এভাবে আমাদের প্রতিরোধ চলতে থাকলো। আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর সাথে শুরুর দিকে পেরে ওঠাটা কষ্টকর হলেও হাল ছাড়েনি বাংলাদেশ। গ্রামে গঞ্জে শহরে বন্দরে বহুত মানুষের জীবন নাশ হলো, কিন্তু ধীরে ধীরে বাঙালিরা তাদের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে লড়াই করতে শুরু করলো, যেটাকে গেরিলা যুদ্ধ বলা হয়। এবং ধীরে ধীরে পাকিস্তানি বাহিনী তখন কাবু হতে শুরু করে। সম্প্রতি একটা মহল এমন কথাও বলতে চায় যে আমাদের মুক্তিযুদ্ধ নাকি জনযুদ্ধ ছিল না। এমনকি পাকিস্তান সেনাবাহিনীকেও এই কথা বলেই পাঠানো হয়েছিল যে বাংলাদেশের মধ্যে কতিপয় ভারতপন্থীরা বিচ্ছিন্নতা চাচ্ছে এবং শুধু তাদেরকে ট্যাকেল দিলেই হয়ে যাবে। কিন্তু পাকিস্তান বাহিনী এসে দেখে পুরো ভিন্ন চিত্র। তারা এসে দেখে যে আপামর জনগণ এই যুদ্ধে লিপ্ত। এইটা একটা জনযুদ্ধ, আর জনযুদ্ধে কোনো সামরিক বাহিনী সহজে কখনো জয়ী হয়ে ফিরতে পারে না। প্রচুর রক্ত যায়, লক্ষ লক্ষ মানুষের জীবন যায়, কিন্তু জনযুদ্ধে জনগণকে হারানোটা সহজ ব্যাপার হয়ে কখনোই ওঠে না। তো যাই হোক, স্বাধীনতার এই লড়াইটা পরিচালনায় আরেকজন মানুষের ভূমিকার কথা উল্লেখ করতে চাই। তিনি জেনারেল আতাউল গনি উসমানী। মূলত বাংলাদেশের অস্থায়ী সরকারের সেনা প্রধান ছিলেন তিনি এবং পুরো যুদ্ধ পরিচালনায় তার চিন্তা এবং মেধার স্বাক্ষর রেখেছেন। 1971 সালের 4 এপ্রিল মানে প্রবাসী সরকার গঠনের আগেই তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কিছু বিদ্রোহী কর্মকর্তারা চা বাগান ঘেরা আধা পাহাড়ি অঞ্চল হবিগঞ্জের তেলিয়াপাড়ায় মিলিত হন। সম্ভবত সেটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দ্বিতীয় সদর দপ্তর ছিল। সেনা কর্মকর্তাদের মধ্যে সেদিন কর্নেল এম.এ.জি. উসমানী, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন রেজা, মেজর কাজী নুরুজ্জামান, মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মুশারেফ, মেজর শাফায়েত জামিল, মেজর মইনুল হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সার্বিক কমান্ড কাঠামো নিয়ে আলোচনা করা হয় এবং সর্বসম্মতিক্রমে তৎকালীন কর্নেল এম.এ.জি. উসমানীকে মুক্তিযুদ্ধের সেনাধ্যক্ষ করার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এবং তারপর থেকেই এম.এ.জি. উসমানী কিন্তু আমাদের এই যুদ্ধ পরিচালনা যে সামরিক দিকটাতে বেশ ভালো রকম ইনপুট দিয়ে যুদ্ধটা পরিচালনা করেছেন। যাই হোক, যুদ্ধ চলতে থাকে। ততদিনে বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছে। তাদের দেখাশোনা, খাবার প্রদান ইত্যাদি ভারত সরকার করতেছে। বাংলাদেশের গঠিত সরকার ভারতে বসে কার্যক্রম চালাচ্ছে। ভারত সরকার নিয়মিত পরামর্শ দিচ্ছে। ভারতের মাধ্যমে সোভিয়েত রাশিয়াও তাদের সহায়তা পাঠাচ্ছে। এই সাথে জায়গায় জায়গায় ভারতীয়দের সহায়তায় গড়ে উঠেছে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ কেন্দ্র, যার ফলে ধীরে ধীরে বাঙালিদের প্রতিরোধ আরো শক্ত হতে শুরু করে। কিন্তু নূরে আলম সিদ্দিকীর মনে প্রশ্ন জাগে যে একটা সুসজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে এরকম গণমানুষের লড়াইয়ের মাধ্যমে জয়ী হয়ে আসাটা অনেক কঠিন কাজ। ভারত যেহেতু এত সব সহায়তা করতেছে, তাহলে কেন তারা নিজেদের সেনাবাহিনীকে মাঠে নামিয়ে দিচ্ছে না?
না। কিন্তু এই প্রশ্নের উত্তরে এক বিশাল ভূরাজনৈতিক সমীকরণ খুঁজে পান তিনি। সে সময় পাকিস্তান যুক্তরাষ্ট্রের সাথে এমন এক চুক্তিতে ছিল যেখানে পাকিস্তান যদি কোনো দেশের দ্বারা আক্রান্ত হয় তবে সরাসরি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক সহায়তা প্রদান করবে। এই কারণে ভারত পাকিস্তানে আক্রমণ করতে পারছিল না। কিন্তু চুক্তির জেরে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে শক্ত অবস্থান ধরে রাখে তাতেও তো আমাদের স্বাধীনতা পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু এই জায়গায় ইন্দিরা গান্ধী বেশ ভালো একটা কূটনৈতিক খেলা খেলেন। তিনি যুদ্ধকালীন সময়ে বিশ্ব সফরে বের হন এবং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে এইটা বোঝাতে সক্ষম হন যে বাংলাদেশিরা তাদের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতেছে, তারা নির্বাচনে জয়লাভ করেও অধিকার পায় নাই। সুতরাং যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব যেহেতু গণতন্ত্রের পক্ষে কথা বলে, তাই বাংলাদেশিদের গণতান্ত্রিক এই দাবির বিপক্ষে তারা কিভাবে অবস্থান নেবে এবং এই জিনিসগুলো যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বকে আটকে ফেলে। ফলে যুক্তরাষ্ট্র তখন নিজে পাকিস্তানের পক্ষে সরাসরি মাঠে না নেমে এই অঞ্চলের চীনকে মাঠে নামাতে চায়। এজন্য দীর্ঘ 23 বছরের চীনের সাথে দুঃসম্পর্ককে সুসম্পর্কে পরিণত করে যুক্তরাষ্ট্র। চীনও বেশ কিছু সুবিধার বিনিময়ে পাকিস্তানের পক্ষে মাঠে নামতে প্রস্তুত হয়, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। নভেম্বর চলে এসেছে। ভারত চীনের ভৌগোলিক সীমান্তে শীতকালীন বরফ পড়তে শুরু করেছে, যেখান দিয়ে চীনের সেনারা ইজিলি আর মুভ করতে পারে না। এবং যখন ভারত বুঝতে পারলো যে যুক্তরাষ্ট্র এইখানে সরাসরি মাঠে নামবে না, তখন তারা তাদের বাহিনীকে এনে 21 নভেম্বর যৌথ বাহিনী গঠন করে এবং সরাসরি মাঠে নামার জন্য প্রস্তুত হয়। কিন্তু সত্যি কথা হচ্ছে ওই অবস্থায় যুদ্ধ এমন জায়গায় চলে গিয়েছে যে ভারতীয় বাহিনীর সরাসরি তখন মাঠে না নামলেও চলতো। যেইভাবে অস্ত্র এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সহায়তা করে যাচ্ছিল সেইটা বজায় রাখলেই হতো। কিন্তু ভারত নিজেও বুঝে গিয়েছিল যে এই যুদ্ধে বাংলাদেশ নিশ্চিত জয়লাভ করবে। সুতরাং এখন যদি আমরা মাঠে নামি তাহলে এই যুদ্ধের ফুল ক্রেডিটটা আমরা নিতে পারবো, আর সেই কাজটাই করলো তারা। এই কারণে অনেক মুক্তিযোদ্ধা মনক্ষুণ্ণ হয়েছিলেন। ভারতের কূটনৈতিক সহায়তা, অস্ত্র সহায়তা, শরণার্থী সহায়তা নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। কিন্তু শেষের দিকে জয়ের দ্বার প্রান্তে আসার পর ভারতীয় সেনাদের মাঠে নেমে যুদ্ধের নিয়ন্ত্রণ নেওয়াটাকে অনেকেই মানতে পারেনি। এর ফলে এই যে 8 মাস ব্যাপী এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, তাদের অবদানের মধ্যেও কিন্তু অন্য দেশের সরাসরি ভাগ বসে গেল। যাই হোক, ভারতীয় বাহিনী মাঠে নামায়। বিশেষ করে 3 ডিসেম্বর ভারত যুদ্ধ শুরু করায় এটি ভারত পাকিস্তান যুদ্ধের রূপ নেয়। এর মধ্যে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতিও দেয়। ভারতীয় বাহিনী এবং বাংলাদেশি বাহিনীর সম্মিলিত আক্রমণে পাকিস্তান বাহিনী দিশেহারা হয়ে যায়। মাত্র 10 দিনের মধ্যে তারা গুটিয়ে যায় এবং আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। অনেকেই মনে করেন যে যেভাবে এই যুদ্ধটা একটা জনযুদ্ধের রূপ নিয়েছিল, তাতে ভারতীয় বাহিনী না নামলেও পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের সিদ্ধান্ত নিতে বাধ্য হতো। তবে সেক্ষেত্রে হয়তো কিছুদিন সময় বেশি লাগতো এই আর কি। কারণ লাস্টের দিকে অবস্থা এমন হয়ে যাচ্ছিল যে পাকিস্তানি বাহিনী জায়গায় জায়গায় গণমানুষের কাছেও মার খেতে শুরু করেছিল। তো এমন অবস্থায় যখন তারা দেখলো যে মাঠে ভারতীয় বাহিনীও আছে, তখন একে নিয়াজি ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণের কথা জানায়। স্বাভাবিকভাবেই এমনটা চাওয়ার কথা, কারণ যাদেরকে তারা মারতে এসেছিল তাদের সাথে পেরে উঠতে না পেরে তাদের কাছে আত্মসমর্পণ তো আসলে লজ্জার। এই লজ্জা তারা নিতে চায় নাই, কিন্তু এই লজ্জাটাই তাদের পাওয়া দরকার ছিল। যদিও ভারত সরকার এবং ভারতীয় বাহিনী যদি এইটুকুও বলতো যে না, লড়াইটা বাংলাদেশের, তাই মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে কিন্তু কিছুদিন পরে গিয়ে হলেও সেইটা করতে বাধ্য হতো পাকিস্তানি বাহিনী। কিন্তু ভারত সরকার এবং ভারতীয় বাহিনী যুদ্ধটাকে নিজেদের করে নেওয়ার জন্য এই বিশাল সুযোগ হাতছাড়া করলো না। এবং এই ঘটনা ঘটানোর জন্য আসলে ভারতই পেছনে পেছনে চেষ্টা করেছে কিনা এটা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেন। আর এর ফলে মারাত্মকভাবে কষ্ট পেয়ে যায় আমাদের জেনারেল উসমানী। মুক্তিবাহিনীর প্রধান হিসেবে তিনি প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যে কিভাবে আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দেবেন, কিভাবে কি করবেন। কিন্তু যখন দেখলেন যে ভারতীয়দের কাছে আত্মসমর্পণ করবে পাকিস্তানি বাহিনী, তাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অপমান সহ্য করার জন্য তিনি আর 16 ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে গেলেন না। মুক্তিবাহিনীর পক্ষ থেকে পাঠানো হলো AK খন্দকারকে। যাই হোক, এর মাধ্যমে বাংলাদেশ বিজয় পেল। কিন্তু লাস্টের দিকে ভারতের করা এই আচরণ লম্বা সময়ব্যাপী ভারতের করা সহায়তার উপরেও কিছু প্রশ্ন তৈরি করে দেয়। শেষ দিকে যেভাবে ভারত যুদ্ধের ক্রেডিটটা নিজেদের করে নিল, এতে করে প্রশ্ন উঠল যে ভারত কি আসলেই পুরো যুদ্ধে নিঃস্বার্থভাবে সহায়তা করেছে, নাকি 1947 সালের একটা প্রতিশোধ তারা নিয়েছে। আবার কেউ কেউ ভাবতে লাগলেন যে পাকিস্তান বাহিনী যেহেতু ভারতীয় বাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে এবং ভারতীয় সেনারা তখনও বাংলাদেশে অবস্থান করতেছে, সুতরাং এই দেশ পাকিস্তান থেকে বেরিয়ে ভারতের অংশ হয়ে গেল কিনা। যাই হোক, এবার খুব সহজ আলোচনা চলেন দেখি যে কেন ভারত বাংলাদেশকে স্বাধীন হয়ে যেতে হেল্প করেছে। প্রথমত, বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান তা ভারতের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে এমন একটা জায়গায় শত্রু রাষ্ট্র পাকিস্তানের অংশ থাকাটা ভারতের জন্য নিরাপত্তা হুমকি। তাই পাকিস্তান ভেঙে এখানে আলাদা স্বাধীন দেশ বানালে তা ভারতের জন্য ভালো। দ্বিতীয়ত, 1947 সালে ভারতের কংগ্রেস চেয়েছিল অখণ্ড ভারত থাকুক, কিন্তু মুসলিম লীগ আলাদা রাষ্ট্র পাকিস্তান গঠন করে সেই অখণ্ড ভারতকে দ্বিখণ্ডিত করে ফেলে। সেই প্রতিশোধের
জায়গা থেকে সুযোগ পেয়ে 1971 সালে পাকিস্তানকে ভেঙে দেওয়ার সুযোগটাও কাজে লাগায় ভারত। তৃতীয়ত, যেহেতু ভারতের উত্তর পূর্বের 7টা রাজ্য বাংলাদেশের ওই পারে, তাই এসব রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ অংশে এমন এক সরকার থাকা দরকার যারা ভারতের কথা শুনবে। আর এই জন্য সহায়তার মাধ্যমে পাকিস্তান থেকে বের করে এখানে এমন সরকার গঠন জরুরি ছিল যা 7টি রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করবে। আর এসব বিবেচনায় ভারত বাংলাদেশকে সহায়তা করেছে, এবং শুধু সহায়তা করেনি, বিশ্বব্যাপী এইটাও প্রচার করছে যে ভারতই মূলত পাকিস্তানকে যুদ্ধে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছে। কিন্তু আমরা আলোচনায় এতক্ষণ দেখলাম যে ভারত সরাসরি যুদ্ধে নেমেছে একদম শেষ সময়ে গিয়ে। এর আগের লড়াইটা আসলে আমরাই করেছি। তবে হ্যাঁ, ভারত অন্যান্য বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের পর্যাপ্ত হেল্প করেছে, এটা মানতে আমাদের কোনো বাধা নাই, কিন্তু মূল লড়াইটা আমরাই করেছি। তো আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আরো কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি জানতে চাইলে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর আত্মজীবনী আমার গেছে যেদিন বইটা পড়তে পারেন। এটা আগামী বইমেলায় প্রকাশিত হতে যাচ্ছে। আমার আজকের আলোচনায় বেশ কিছু তথ্য কিন্তু আমি এই বই থেকে নিয়েছি। তবে মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে শুধু এক ধরনের কয়েকটা বই পড়লে হবে না, একাধিক ঘরানার একাধিক দৃষ্টিভঙ্গির অনেক অনেক বই পড়তে হবে। তো আলোচনা শেষ করছি। সবাইকে বিজয়ের মাস ডিসেম্বরের শুভেচ্ছা।